আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু শীতটা চলেই গিয়েছে। এখন কিন্তু গরম মোটামুটি পড়েছে, এত কড়া রোদ আর একটু কাজ করলেই কিন্তু অনেক গরম লাগছে। তো যাই হোক, শীত যাবে গরম আসবে, আবার গরম যাবে শীত আসবে, এটাই প্রকৃতির নিয়ম। তো আমি আজকে সকালবেলা উঠেই সর্বপ্রথম যেই কাজটা করি, আমার ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে সবগুলো রুমের জানালা খুলে তারপরে যে রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে যে বাসনগুলো ক্লিন করে উপর করে রাখি সেগুলোই কিন্তু আগে এসে আমি গুছিয়ে নিই। ওই জায়গাটা আমি ফাঁকা করি, কারণ ওখানে আমার রুটি বেলতে হয়, কাটাকুটার কাজ করতে হয়। তো তাই করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে সারা রাতে, আর বরাবরই আমি সেটাই করি। তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো যেটার উপরে থালাবাটি রেখেছিলাম সেই কাপড়টা শুধু উঠালাম না, ওই উপরেই আমি এই যে রুটি বলা পিড়া নিচ্ছি, ওখানে রুটি করব এই জন্য। তো রুটির খামিরটা আমি করে নিয়েছি, অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এখানে আপনাদের জন্য একটা টিপস থাকছে। তো টিপস নাম্বার 1, এই যে রুটিটার ডো কিন্তু অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি, আর দেখেন সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। আর প্রথমে গোলভাবে কিন্তু লেচি, যেভাবে আমরা রুটি করার জন্য লেচি কেটে নেই সেরকম করবেন সবটা ডো দিয়েই। তারপরে এই সাইজ দিবেন, লম্বা এই শেপটা দিয়ে দেবেন। দেন এই যে এইরকম একটা সুতার সাহায্যে একটা একটা করে লেচি কেটে নেবেন। এইভাবে যদি লেচি কাটেন আপনার কিন্তু সময় অনেকটাই বেঁচে যাবে। আবার দেখা যাচ্ছে লেচি কাটতে কিন্তু অনেক বেশি দেরি হয়, রুটি বেলতে আমাদের অতটা দেরি হয় না, লেচি কাটাটাই কিন্তু মেইন। তো এইভাবে আমি তো এখানে কয়েকটা রুটি করছি, যাদের অনেক বেশি করতে হয়, ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি সুবিধাজনক। অল্প সময়ের মধ্যে অনেকগুলো লেচি কাটা যায় এবং রুটি করা যায় অনেক সহজেই। আর এই যে এরকম একটা সুতা নেবেন, একটু শক্ত দেখে সুতা নেবেন, আর নরম সুতা হলে কিন্তু ছিঁড়ে যাবে, সেক্ষেত্রে হবে না, সুতাটা একটু শক্ত নেবেন। তো আশা করছি আমার টিপসটি আপনাদের কাজে লাগবে। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন মূল্যবান সময় নষ্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করে নেবেন। তো এই তো টিপস নাম্বার 2তে চলে আসলাম। যাদের বাসায় ধরেন একটাই ডিম আছে কিন্তু মানুষ 2-3 জন, তো একটা ডিম দিয়ে তো হওয়া সম্ভবও না, তাদের জন্য এই টিপসটি। তো তার আগে যে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু রুটি বেলে নিয়েছি, রুটি করা শেষ করেছি, আবার রুটি ভেজেও নিয়েছি। আর দেখেন কত সুন্দর পাতলা পাতলা রুটি করে নিয়েছি। আমার হাজব্যান্ডের পাতলা রুটি অনেক বেশি পছন্দ, তো আমি সেরকম করতেই পারি না। অবশ্যই এটাও একদিন টিপস আকারে কোনো একটা ভিডিওতে থাকবে। তো এখন যে টিপস নাম্বার 2 কথা বললাম সেটাই দেখাতে যাচ্ছি। আমার বাসায় আজকে এই একটাই ডিম আছে, তো একটা ডিম থাক, টমেটো যেহেতু আছে তখন কিন্তু আর টেনশনের কিছু নাই। একটা ডিমের সঙ্গে এই টমেটোটা দিয়ে দেবেন, দেখবেন অনায়াসে কিন্তু 2-3 জন খুব ভালোভাবে খাওয়া যাবে। তো আমরা 2 জন মানুষ, আজকে হচ্ছে রুটি দিয়ে যে অন্য কিছু খাবো, সবজি বা কোনো তরকারি এরকমটা কিছু নেই। আবার ডিমও আছে একটা, 1-2 দিন কিন্তু সবার ফ্যামিলিতে এরকম হয়। তো আজকে আমার সেরকম হয়েছে। কলা আছে, হয়তো কলা দিয়ে একটা খেয়ে নিলাম, কিন্তু ডিম তো একটা হলে হয় না, সেজন্য একটা ডিমের সঙ্গে এই যে কিছুটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ডিমের সঙ্গে অ্যাড করার জন্য। তো যেহেতু টমেটো দিয়ে দিলাম এজন্য মরিচটাও কিন্তু একটু বেশি নিয়েছি, 3টার মতো নিয়েছি, টমেটো না দিলে কিন্তু একটা মরিচই দিতাম। আর এখানে আদা রসুন বাটা দিচ্ছি, ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন, না করলে অ্যাভয়েড করে যেতে পারেন। টমেটো যেহেতু থাকছে একটু ফ্লেভারটা যাতে সুন্দর আসে এজন্যই আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদটাও তাই। হলুদ আপনারা ডিম ভাজিতে অনেকেই দেন, আবার অনেকেও দেন না, সেটা আপনাদের পছন্দ মতো, আমি একটু দিয়ে দিলাম।
আর এই টমেটো আর ডিম একসঙ্গে ভাজার কারণে ডিমটা কিন্তু অনেক বেশি সফট হয়, অনেক বেশি নরম, একদম তুলতুলে নরম হয়। এটা আপনারা যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন, তার আগে আসলে বুঝতে পারবেন না। তো এইভাবে আমরা কিন্তু অনেকবার খেয়েছি। আমার হাসব্যান্ডকে এইভাবে ডিম ভাজি করে দিলে অনেক বেশি পছন্দ করে। আর ওর কাছ থেকে যেটা অনেক বেশি স্বাদ লাগে, ও কিন্তু সেটা বলে যে ব্যাপক স্বাদ হয়েছে। তো সেম আজকেও এই ডিম ভাজিটা খেয়ে রুটি দিয়ে এই কথাই বলেছে যে ব্যাপক স্বাদ। তো এখানে যেহেতু টমেটো আছে, আমি কিন্তু একটু বিছে দিয়েছিলাম আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হয়, খেতে ভাল লাগে এইজন্য। উল্টে দেওয়ার সময় কিন্তু আমি ২ টা চামচ ইউজ করেছি এখানে। খন্তা দিয়ে উপর পাশে কিন্তু একটা স্পুন দিয়ে খুবই সাবধানে উল্টিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায়, আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আর এই তো টিপস নাম্বার 3 তে চলে এসেছি। কি আপনারা এখানে ভাবছেন তো এখানে জুতো নিয়েছে, আবার তার উপরে কেন কলা দেখাচ্ছে? এর মাঝে অবশ্যই একটা কারণ আছে, কলাটা আগে আমি খেয়ে নেই। এই কলার খোসা আর কলাটা যে কত উপকারী, অনেক কাজে কিন্তু ব্যবহৃত হয়। আমি আজকে নতুন একটা কাজে ব্যবহার করে দেখাচ্ছি। টিপস নাম্বার 3 টা হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট যে কলাটা আমি খেলাম, এই মুহূর্তে খেলাম। কলার খোসাটা তো আমরা ফেলেই দিই। যেকোনো চামড়ার জুতায় কিন্তু কলার খোসা দিয়ে এই যে এইভাবে ক্লিন করে নিতে পারেন। অনেক বেশি পরিষ্কার হয়, জুতা একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কলাটা কিন্তু আজকে খেলাম, ওই খোসাটা রেখে দিলাম, কালকে জুতাটা পরিষ্কার করে নেব। এইভাবে করলে কিন্তু হবে না। এখনই খেলাম, একদম সেই খোসা দিয়েই পরিষ্কার করার চেষ্টা করবেন। আর এই যে দেখেন উপরে যে ওই পাশেরটার আমি কিন্তু ক্লিন করিনি এখনো। ওই পাশটা কেমন একদম ফাটা ফাটা দেখা যাচ্ছে, আর এই পাশটা কিন্তু অনেক বেশি ঝকঝক করছে। তো এখন এই যে দুটোই করে নিয়েছি, দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আশা করি। তো কলার খোসা দিয়ে যে করলাম, কলার খোসার কিন্তু একটু একটু ছোবড়া রয়ে গিয়েছে। আবার যদি সুন্দর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে না মোছা যায়, পায়ে কিন্তু চিটকা চিটকা লাগবে। এজন্য একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। আর এই যে দেখেন জুতার হাল কিন্তু ফিরেছে। আলহামদুলিল্লাহ, সবাই ট্রাই করবেন। আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। যেকোনো চামড়ার জুতার ক্ষেত্রে হবে, কাপড়ের জুতার ক্ষেত্রে ট্রাই করতে যাবেন না। পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে এদিকে ফ্রিজটা পরিষ্কার করব, রমজান আসছে, তো কিছু কিছু কাজ তো আগিয়ে রাখতেই হবে, তা নাহলে রোজার মধ্যে কিন্তু অনেক বেশি চাপ হয়ে যায়। রোজা থেকে কেউই বেশি কাজ করতে পারে না। তো আমি এখানে ফ্রিজটা ২-৩ ঘন্টা আগে লাইনটা অফ করে রেখে দিয়েছিলাম যাতে বরফটা গলে যায় আর আমি সহজে পরিষ্কার করতে পারি এজন্য। তো বরফ মোটামুটি গলে গিয়েছে, তো আমি সব কিছু নামিয়ে নিচ্ছি। বড় একটা বোল বা এরকম একটা বালতিতে সব কিছু নামিয়ে রাখবেন। তো আমার বড় বোল নেই এখানে, সেজন্য আমি বালতিতেই নামিয়ে রাখলাম। আর এই যে এগুলো সব খুলে নিচ্ছি, কয় নাম্বারটায় কোনটা ছিল সেটা কিন্তু গুনে গুনে খুলছি। যখন দেখবেন আবার সব লাগাতে যাবেন উলটপালট হয় এই জন্য। আর এই যে ফ্রিজটায় এক টুকরো লেবু রয়েছে, তো এটা কিন্তু ফেলবো না, যেহেতু ফ্রিজ পরিষ্কার করব অবশ্যই কাজে লাগবে। তো টিপস নাম্বার 4 এ চলে আসলাম। আর টিপস নাম্বার 4 হচ্ছে এই যে এরকম পেস্টের পাতা একটু করে কিন্তু থেকেই যায়, তো সেটা আমরা ব্রাশের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমি সেটা করিনি, রেখে দিয়েছিলাম যে সামনে তো ফ্রিজ পরিষ্কার করব, তখন কাজে লাগবে। তো যতটুকু আছে আমি নিয়ে নিচ্ছি। তো আমি ভেবেছিলাম এখানে 2টার মতোই হয়তোবা লাগবে, বেশি করে নাই এরকমটা ভেবেছিলাম। তো একটা থেকেই কিন্তু অনেক বেশি এসেছে। এই যে একটা আমি একদম পানি দিয়ে ভালোভাবে যতটুকু ছিল ততটুকু নিয়ে নিয়েছি। আর এই একটা কিন্তু আমার লাগবে না, মানে এতটুকুতেই হয়ে যাবে আরকি, সেজন্য ওটা রেখে দিলাম। আর ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে অবশ্যই নরম মাজনি ইউজ করার চেষ্টা করবেন। শক্ত মাজনি নেবেন না, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের ক্ষতি হতে পারে। তো দেখেন পেস্টের ফেনা এখানে কত বেশি হচ্ছে। আর যখনই গুঁড়া হুইল বা সাবান দিয়ে ফ্রিজ পরিষ্কার করার চেষ্টা করবেন, দেখবেন সেই ফ্রিজটা বেশি দিন টেকবে না, অনেক তাড়াতাড়ি কিন্তু জং আসে। সেজন্য এখানে আমি গুঁড়া হুইল, সাবান এগুলো থেকে অ্যাভয়েড করেছি।
আর এই অন্য আরেক পাশে বাটিতে আমি কিছুটা শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এখানে যে কোনো ধরনের শ্যাম্পু ইউজ করতে পারেন। আমার বাসায় যেটা ছিল আমি ওটা দিয়েই কাজটা করে নিচ্ছি। আর এটাতে ১ টুকরো লেবু, এইটাতে ১ টুকরো লেবু অ্যাড করলাম। তো পেস্ট যেইটা ওটা আমি রেখে দিচ্ছি। আগে আমি এগুলো ক্লিন করব আর এইটা করব এই শ্যাম্পুর এটা দিয়ে। তো এখানে ক্লিন করা যাবে না। আমি একদম সরাসরি নিয়ে গিয়েছি কিন্তু সবকিছু বাথরুমে। বাথরুম থেকে অনেক ভালোভাবে ক্লিন করে এই যে নিয়ে এসেছি। রান্নার রুমে এখানটায় রোদ এসেছে। তো আমি সেখানেই রেখেছি। পানিটা ঝরে যাক এজন্য নিচে একটা কাপড় দিয়েছি আর রোদে রেখেছি যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। আর এই যে পেস্ট আর লেবুর মিশ্রণটা নিয়েছি ফ্রিজের ভেতরটা আমি পেস্ট আর লেবুর মিশ্রণ একসঙ্গে যেটা গুলে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর সেটা করে নেব ফ্রিজের ভেতরটাও এবং ফ্রিজের বাহিরেটাও। এভাবেই করবেন। ফ্রিজটার কিন্তু কোনো গন্ধ থাকবে না, লেবু দিয়েছি। আর কারো ফ্রিজে অনেক তাড়াতাড়ি জং ধরে, ফ্রিজে গন্ধ হয়। এই সাবান, গুঁড়া হুইল এগুলো ব্যবহার করার জন্য। ওইটা দিয়ে ব্যবহার করবেন না। আমি যেভাবে করলাম এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো ফলাফল পাবেন। তো উপর পাশটা আমার ক্লিন করা হয়েছে, নিচ পাশটাও করে নিলাম। আর এই যে ভালোভাবে কিন্তু ঘষে নিয়েছি, তারপরেও রাবারগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়নি। তো এখানে একটা টিপস আছে, তো আমি চলে আসলাম টিপস নাম্বার 4 এ। এই যে এইভাবে একটা ব্রাশ নেবেন, ব্রাশে করে পেস্টের এই ফেনাটা নিয়েছি। তো সেটা দিয়ে কিন্তু অনেক ভালোভাবে ঘষে নেবেন। আমি এখানে যতক্ষণ ঘষেছি পুরোটা আপনাদের দেখাইনি। আর এই যে একটু ঘষেছি, দেখেন কত বেশি ময়লা এসেছে। আর এই যে দেখেন এখন কত বেশি ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে, আর একটু কিন্তু ময়লা নেই। অনেক সুন্দরভাবে ঘষে নিয়েছি। আর এই যে এরকম একটা পাতলা সুতি কাপড় অনেক ভালোভাবে কিন্তু চিপে নিয়েছি যাতে পানি না থাকে। তারপরে ফ্রিজটা মুছে নিয়েছি। আর ন্যাকড়ায় কিন্তু পানি রাখবেন না, অনেক শক্তভাবে পানিটা নিংড়ে নিয়ে গোটা ফ্রিজটা মুছে নেবেন সুন্দর করে। আর এই যে মোটামুটি আমার গোটা ফ্রিজটা ক্লিন করা শেষ। আমার এই ফ্রিজটা কিন্তু অনেক আগের ফ্রিজ। তো এই ফ্রিজটায় একবার অনেক বেশি দুর্গন্ধ যাকে বলা যায় হয়েছিল। তো আমি একটা টিপস ফলো করে অনেক বেশি উপকার পেয়েছি। তো সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সেটা থাকছে। তো তার আগে এই যে এগুলো শুকিয়ে গিয়েছে আমি কিন্তু সেট করে নিচ্ছি। আর যেইটা যেখানে ছিল সেটা সেখানে রাখছি। আর টিপস নাম্বার 5 হচ্ছে এই যে সবাই ফ্রিজে এইরকম পেপার দিতে চেষ্টা করবেন। তাতে কিন্তু এই যে আমরা যে বক্স রাখি, মাছ মাংসের টোপলা রাখি, সেগুলো কিন্তু বরফ একদম হয়ে নিচে আটকে ধরে। যখন তুলতে যাই দেখবেন পলিথিন ছিঁড়ে উঠে আসে বা বক্সটা ফেটে যায়। আর এইরকম কাগজ দিয়ে রাখবেন, দেখবেন ওই সমস্যাটা আর হবে না। আর এই কাগজ কিন্তু একবার ইউজ করে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। যখন ফ্রিজটা ক্লিন করে নেবেন এই কাগজগুলোও ক্লিন করতে পারেন। ক্লিন করে শুকিয়ে নেবেন, আবার বিছিয়ে দেবেন, হয়ে যাবে। আর এই যে এই পাশে যে বক্সটা ছিল এটা আমি অ্যাড করতে পারিনি। এই যে এই 2টা আমি লাগাতে পারিনি। এই মুহূর্তে আমার হাজবেন্ড নেই। তো ও আসুক, আসলে আমি লাগিয়ে নেব। আর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি টিপস নাম্বার 6। যাদের ফ্রিজে অনেক বেশি দুর্গন্ধ হয়, মানে অল্প গন্ধ হলেই কিন্তু লেবুর টুকরো দিয়ে ফালি করে রেখে দিলে গন্ধটা চলে যায়, লেবুর পানি দিয়ে মুছলে গন্ধটা চলে যায়। একদম বিশ্রী গন্ধ যেইটা লেবুর পানি দিয়ে বা লেবু দিয়ে মুছলেও যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই টিপসটি ফলো করবেন। এটা হচ্ছে কাঠের কয়লা। তো 1 টুকরো কয়লা এইভাবে একটা ছোট বাটিতে ফ্রিজের এক কোণায় রেখে দেবেন সারা রাত, পরের দিন বের করবেন, দেখবেন এতটুকু গন্ধ থাকবে না। আশা করছি টিপসগুলো ভালো লাগবে। আরও নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।